পালাতে বাধ্য হয়েছে বা থাকতে বাধ্য হচ্ছে, এবং হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে। দেখা গেল দুই পাশে পুলিশ এসে ভর্তি, মাঝখানে কেউ নাই, তারা অপেক্ষা করছে কেউ আসে কিনা আওয়ামী লীগের। যদি আনিস আলমগীর আপনাকে এই প্রশ্নটা করি, আমরা যতটুকু জানি আওয়ামী লীগের আতুর ঘর খ্যাত ধানমন্ডি 32-এর আশেপাশে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকে দেখা যায়, যদিও আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে কি এইটাই কি স্ট্যাবলিশড হয়েছে তাদের মনে, যে শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন, তাদের এত ঝুঁকি নেওয়ার দরকার কি? তাই আজকে 32 কিংবা দেশের অন্য কোথাও মিছিল মিটিং তাদের দেখা যায়নি? বিষয়টা হতে পারে এটাও, কিন্তু একেবারে ঢালাওভাবে যদি বলেন সেটা নয়, কারণ নেতাকর্মীরা তো, বড় নেতারা তো আগে পালিয়ে আছে, এটা তো নতুন না। কিন্তু এর মধ্যে কি গত 2 বছরে কি তারা রাস্তায় নামে নাই? তাতে নেমেছে, তারা আন্দোলন করেছে, চোরাগুপ্তা হোক, দাঁড়াতে পারে নাই, তারপরে নেমেছে, তারা গ্রেপ্তার হয়েছে। তো এখনও সেই অবস্থাতেই চলমান আছে। কিন্তু আপনি তার আগে কি হয়েছে সেটা দেখেন। এর আগের দিন তারা আন্দোলন করেছিল, অনেকগুলো নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তারপর আপনি 6টি জেলাতে সেনাবাহিনী নামিয়েছেন, বিজেপি নামিয়েছেন, তারপরে 18,000 পুলিশ নামিয়েছেন, তারপর আবার জামাতে ইসলাম নামিয়ে দিয়েছেন। এত কিছু নামানোর পরে তাহলে কিভাবে সেখানে তারা থাকবে? তারা দেখছে, আমি জানি না মঞ্জু ভাইরা নামছেন নাকি না, আজকে 11 দলের একটা সমাবেশ ছিল, 11 মঞ্জু ভাইরাও নামছে। মানে আপনি দেখেন, সরকারি দল সবসময় দেখা যায় যে তার প্রতিপক্ষকে রাস্তায় দমন রাখা, যেটা অতীত সংস্কৃতি, এটাতে আওয়ামী লীগও তাই রেখেছিল। দেখা গেল যে তারা পুলিশ এত সংখ্যা হচ্ছে যে আর বিএনপির লোকজন ওইখানে রাস্তাতেই নাই। তা আজকেও তাই দেখা গেছে, বঙ্গবন্ধু এভিনিউতে দেখা গেল দুই পাশে পুলিশ এসে ভর্তি, মাঝখানে কেউ নাই, তারা অপেক্ষা করছে কেউ আসে কিনা আওয়ামী লীগের। তারপর 32 নম্বরও সেই একই ঘটনা, অন্যান্য জেলাগুলোতেও সেই কাণ্ড ঘটেছে, আওয়ামী লীগ আসে নাই। আমি মনে করি যে না আসাটা বরং বেটার। কারণ আপনি কেন এমন একটা পরিস্থিতিতে রক্ত দিতে আসবেন যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে উঠতেই দেবে না, এবং ফাইনাল খেলার মতো দাঁড়িয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল, ওইটাকে গ্রুপ পর্যায়ে খেলাতে যদি হয় যে সেটা হয়তো সরাসরি সেনাবাহিনী নামিয়ে দেওয়া, সরাসরি র্যাব, আর্মি, পুলিশ নামিয়ে দেওয়া, তার মানে হচ্ছে আপনি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেমেছেন। এবং এই নামা শেষ নয়, যেটা বলছিলাম আমি, যে সরকারি দল তো এ ধরনের সরকার এ ধরনের প্রতিহত করার জন্য নামে, সরকারি দল কোথাও নেমেছে আমি শুনি নাই, সরকারি দল বলেও নাই যে আমরা নামবো, কিন্তু বিরোধী দল অতি উৎসাহী হয়ে নেমে গেছে। আজকে তো রুহুল কবির রিজভিও নেমেছেন, নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন। ওকে, তার মানে হচ্ছে সরকারি দলও নেমেছেন, বিরোধী দলও নেমেছেন, তাহলে বাকি তো আর কেউ নাই। এবং যেটা আনইউজুয়াল, যেটা হচ্ছে বিরোধী দল নামার কথা না, বিরোধী দল কেন নামবে? সরকারি দলের সাথে কি হচ্ছে না হচ্ছে, তার মানে একটা গৃহপালিত, বলবো না আমি, ভাই ভাই বিরোধী দল যারা আছে, সহমত বিরোধী দল সহ নামছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে বুকে রক্ত দেবে, যেখানে তাদের, আপনি নিজে উল্লেখ করছেন যে তাদের বড় বড় নেতারা দেশের বাইরে পালিয়ে আছে বা পালাতে বাধ্য হয়েছে বা থাকতে বাধ্য হচ্ছে, এবং হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে। তারা তো এটাও দেখছে, রাস্তায় নামলেই তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এবং জেলে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মুক্তি পাচ্ছে না, তাদের বছরের পর বছর জেলে পৌঁছতেছে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাকেই এই আপনার 22 তারিখ রাতে আরেকটা শোতে জিজ্ঞেস করছিল যে আগামীকাল কী হবে, আমি কিছুই হবে না। এখন দেখতেছি আমার কথাই বলছে, কিছুই হয় নাই, যেভাবে আসছিল। ওয়েল ইনফর্মড বোঝা যাচ্ছে আর কি। না, কারণ আপনি দেখেন, আর্মি যদি নামান, আপনি যদি পুলিশ নামান, আপনি কাকে নামানো বাদ রাখছে? জামাত ইসলামও নামিয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে তো আর কিছু করার নাই। সব রাষ্ট্রের যন্ত্র এবং রাজনৈতিক দল সবগুলো একসঙ্গে যদি নামে তাহলে তো কিছু করার নেই। তারা যদি এমন সুসংগঠিত একটা রাজনৈতিক দল মাঠে আছে তাহলে একটা বিষয় ছিল। তারা তো সুসংগঠিত না, তারা তো এখন বিপর্যস্ত। জাহাঙ্গীর ভাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি, জামাত এসব তো একসাথেই নামছিল, একসাথেই তো মানে বিরোধী আন্দোলনে ছিল। তখন তো এরা পাত্তাও পায় নাই, কারণ আওয়ামী লীগ তো এদেরকে কেয়ারই করে নাই তখন। তো এখন কেন মানে এই পরিস্থিতিটা কেয়ার করে না? কারণ হচ্ছে তখন তাদের সাথে আর্মি ছিল, পুলিশ ছিল। আচ্ছা, এখন নাই, সেজন্য এখন নাই। আপনার রাষ্ট্রযন্ত্র যার আছে তো সে আছে। আপনি ওনাকে বলছিলেন যে ওদের বিপর্যয়ের কথা, আমাকে কি কোশ্চেন করছেন নাকি? না, যে প্রশ্নটা ওইটাই যে
আপনি কি মনে করেছেন কিনা যে আওয়ামী লীগের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী, বা শেখ হাসিনা কোন চক্রের ফাঁদে পড়ে শেখ হাসিনা জনগণ ও দলের ত্যাগী নেতা, আমরা দেখেছি দলের ত্যাগী নেতা কর্মীরা তারা অনেক সময় বঞ্চিত হয়েছেন বিভিন্ন ইয়ে থেকে, বিভিন্ন সেই ক্ষেত্রে কোন চক্রের ফাঁদে পড়েছিলেন শেখ হাসিনা, যার কারণে জনগণ থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে তিনি একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? এটা সার্বিক, আপনি শুধু শেখ হাসিনাকে বললে হবে না, এটা কি কম্বাইনলি একটা দেখতে হবে যে কেন আওয়ামী লীগের এই বিপর্যয় শুধুমাত্র শেখ হাসিনার কারণে, না শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, নাকি আরও অন্যান্য কারণগুলো রয়েছে। আমরা যদি একটা একটা পয়েন্ট আউট করি, প্রথমে দেখবেন যে একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, নেতাকর্মীরাদের মধ্যে তাদের আছে সবই, কিন্তু তৃণমূলের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা নিজেরা ভাবছিল যে তারা অবহেলিত, এবং সেই 24-এর আন্দোলনে তৃণমূল কীভাবে অংশ নিয়েছে আপনি দেখেন, নেই। তো এই অবস্থায় শহরকেন্দ্রিক আন্দোলনটা হয়েছিল, এবং শহরকেন্দ্রিক আন্দোলনের এই তৃণমূলের নেতাকর্মীরা যখন বঞ্চিত ফিল করে তখন তো দলের তো ঐক্য আর থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং সুশাসনের অভাব যেটা পরিলক্ষিত হচ্ছিল, জনগণ যেটাতে ক্ষিপ্ত হচ্ছিল। আপনি আমলাতন্ত্র এমনভাবে গ্রাস করেছে, আমলারা ইলেকশন করে দেয়, আমলারা জিতিয়ে দেয়, হ্যাঁ। এবং বিচার বিভাগের অবস্থা দেখেন, বিচার বিভাগেও সরকারি দলের ইশারায় বিচার বিভাগ চলে, এখনও যেটা আছে অব্যাহত আছে। মানে আনফর্চুনেট যে বাংলাদেশে এই কালচার এখনও চেঞ্জ হলো না। তারপরে আপনি দেখেন ভোটের অধিকার বিরাট একটা বিষয়। ভোট, আপনি জনগণ ভোট দেওয়ার অধিকার চায়, যেভাবে হোক। পাতানো নির্বাচন হচ্ছে, সেটা সরকার দল করে, কিন্তু জনগণ যা ভোটটা দিতে পারে। তো আওয়ামী লীগের আমলে দেখা গেছে যে ভোটের অধিকার মানুষের ক্ষুণ্ণ হয়েছে। তারা 2008-এর কথা বলছেন, আমি 8কে অত ওইভাবে ধরবো না, 13-14টা মনে করেন একদলীয় হয়ে গেছে। যদিও আমি 14 ইলেকশনের জন্য সরকারকে ওইভাবে দায়ী করি না, কারণ আপনি অংশ নেন নাই, আপনার স্ট্র্যাটেজিক ভুল ছিল। আপনার ভুলের খেসারত হিসাবে বাংলাদেশে এখন আমি মনে করি যে 14 ইলেকশনে সরকার, আওয়ামী লীগের পাশাপাশি যদি বিএনপি অংশগ্রহণ করতো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ এই পর্যায়ে আসতো না, এবং 18-র মতো এরকম একটা ভুয়া নির্বাচন হইতো না, আবার 24-এর আবার নিজের আমি দামি নির্বাচনও হতো না। এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। তো মানুষ ভোটাধিকার একটা বড় বিষয়, একটা জেনারেশনের ভোটের বিষয় ছিল। আমি শেষ করে দিচ্ছি আপনাকে। সর্বশেষ হলো ছাত্র জনতার যে আন্দোলন, এটা যে ক্ষোভ এবং আন্দোলনের, ছাত্র জনতার যে ক্ষোভ ছিল এবং আন্দোলনের ভুল মূল্যায়ন ছিল, যে বারবার বলা হচ্ছিল একটা বিদেশি শক্তি তাদেরকে ইয়ে করে দিচ্ছে, এবং তাদেরকে ওই আন্দোলনটাকে উস্কানো আন্দোলন মনে করছিল, এবং নিজেরাও উস্কিয়েছে। এটাকে সহজ সমাধান করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা এই দায়িত্বগুলোতে ছিল, তথ্য, শিক্ষা বা স্বরাষ্ট্র, আইন, এই তারা প্রত্যেকে এখানে ফেল খেয়েছে। দূরদর্শিতার অভাব ছিল, যেটা চরম দূরদর্শিতার অভাব ছিল। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা দিয়েছে মানুষকে, যারা এর সঙ্গে যুক্ত ছিল, যে আন্দোলনে যারা যুক্ত ছিল, তারাও যে মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আন্দোলনের মধ্যে আপনার সহিংসতার মধ্যে তাদের সহিংসতার উস্কানি ছিল, সেটাও একটা বড় বিষয়। আজকে তো প্রমাণ হচ্ছে যে সে আন্দোলন সহজ আন্দোলন ছিল না, সেটাতে যারা নিগৃহীত হয়েছে বলা হচ্ছে তাদেরও সহিংসতার অংশ ছিল। সরকারি দল সেটাও মোকাবেলা করতে পারে নাই, এই সবগুলো। এবং বা জনগণও জানে নাই, জনগণ জানে যে নিরীহ লোকদেরকে মেরে ফেলতেছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে সরকার বদলের আন্দোলন, তাহলে কতজন লোক থাকতো সেটাও নিয়ে প্রশ্ন আসছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে যে সরকারকে ফেলে দেওয়া, এই আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, এই আন্দোলন হচ্ছে 32 নম্বর ভাঙা, এই আন্দোলন হচ্ছে আপনার মব সৃষ্টি করা, তাহলে কিন্তু মানুষ এটাতে যেত, কত পার্সেন্ট যেত সেটাতে সন্দেহ আছে। কিন্তু আপনি যে এই এক দফার আন্দোলন করছেন সেটা আগে জনগণকে জানান নাই, সর্বশেষ এসে আপনি ডিক্লেয়ার করলেন এক দফা। তাহলে এখানে চালাকিটা ছিল যারা আন্দোলন করছিল, যারা জড়িত ছিল তাদের অভ্যন্তরীণ, এবং বিদেশি শক্তিও যদি এখানে ভর করে থাকে তাদের উপর, মানে খুব ভালোভাবে ওয়েল প্ল্যান্ড আকারে করেছিল। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শেখ হাসিনা কাদের উপর আসলে নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, আমলা, প্রশাসন, নাকি ভারতের উপর? ভারতের উপর তো একটা নির্ভরশীলতা ছিল। ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্ব ভোগ করেছে।
সে বন্ধুত্ব, কিন্তু নির্ভরশীলতা তো জনগণের উপরে করতে হবে। নির্ভরশীলতা উনি বেশিরভাগ করেছিলেন প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এদের উপরে তো বেশি নির্ভরশীলতা ছিল। এদের উপরে যদি নির্ভরশীলতা না থাকতো তাহলে ভোটকে মূল্যায়ন করতেন, জনগণকে মূল্যায়ন করতেন, সেটা তো হয় নাই।